বাংলাদেশের বিষয়ে ভলকার তুর্ক, যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার বা প্রধান, তিনি বলেছেন যে বাংলাদেশে যে আইন তৈরি করা হয়েছে যাতে করে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায়, সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে অবশ্যই এই বিষয়টা এমন একটা সুরাহা হওয়া উচিত যাতে করে সমস্ত রাজনৈতিক দল তাদের সমাবেশের অধিকার, তাদের মতামতের দেওয়ার অধিকার এবং তারা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সমুন্নত রাখতে পারে বা প্র্যাকটিস করতে পারে। ভলকার তুর্ক, আপনি জানেন, আপনারা সকলে জানেন যে যখন বাংলাদেশের মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের যে তথাকথিত আন্দোলনের পরবর্তীতে ভলকার তুর্ক তিনি বিবিসিকে বলেছিলেন যে বাংলাদেশে সশস্ত্র বাহিনীকে তথা আর্মিকে বা মিলিটারিকে তিনি ফোন করে বলেছিলেন 5ই আগস্টের আগে যে যদি ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেখানে বা বাংলাদেশের সেনাবাহিনীর ভবিষ্যতে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে যোগদান নিয়ে যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে। এটা উনি সরাসরি উল্লেখ করেছিলেন ওনার বিবিসির সাথে ইন্টারভিউয়ে। তা সেই বিষয়টা এবং গত 12 ঘন্টা আগে যে কথাটা উনি বললেন যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে আইন করে রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধ এবং রাজনৈতিক দলকে কার্যত নিষিদ্ধ করার যে পদক্ষেপ তারা গ্রহণ করেছে, এটার সাথে ভলকার তুর্ক তথা জাতিসংঘের মানবাধিকার কমিশন একমত নয় এবং তারা এটাতে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয়ে যে ওনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট বাংলাদেশের অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট, সেই সরকার কতটুকু শুনে বা কতটুকু আমলে নেয় সেই বিষয়টাই দেখতে হবে। কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে যে এই ভলকার তুর্কের এই উদ্বেগ প্রকাশের সাথে সাথেই বা কিছুক্ষণের মাঝেই সেখানে বাংলাদেশের বিভিন্ন শহর সহ এবং স্পেশালি ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যত তাদেরকে নিষিদ্ধ ঘোষিত করা হলেও তাদের প্রচুর মিছিল রাজপথে নেমে আসে, অলিতে গলিতে, এমনকি রাজপথে আওয়ামী লীগের এই প্রতিবাদ মিছিল অনেকটাই এমন সরব ছিল যাতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছা করে তাদের বাংলাদেশের এত একটি প্রাচীনতম বা বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে যে রাজনৈতিক দলটির সম্পৃক্ততা রয়েছে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করার বা কার্যত নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে। তার সাথে সাধারণ মানুষ তথা তৃণমূলের মানুষের যে মতামতের বিপরীতে সেটি প্রতিফলিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে খুবই মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েল এবং অন্যান্য দেশগুলোর সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়ে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে, যেটা আপনারা জানেন, আমরা জানি। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ যেমন বাংলাদেশের বিষয়টি নিয়ে তেমন কোনো ধরনের উদ্বেগ প্রকাশের তাদের কোনো সুযোগ তারা নেই, কারণ জানেন যে ইরান যে প্রতিহত করার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ, সেটা যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে ইসরায়েল রিকোয়েস্ট করেছে যাতে করে এই যুদ্ধে তারা সরাসরি অংশগ্রহণ করে। বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা জানেন যে বাংলাদেশ, এবং আপনারা যারা আমার কথা শুনছেন তারা যদি দয়া করে এই লাইভটুকু আপনারা শেয়ার করে দেন তাহলেও সেটা অনেকেই হয়তোবা আমার কথার সাথে কথাগুলো যাতে শোনা যায়, আশরাফ ইসলাম শোনা যায়। ধন্যবাদ আপনাকে জানিয়ে দেওয়ার জন্যে। আর আপনারা যদি আমার এই লাইভটুকু শেয়ার করে দেন সেটাও সকলের জানা শোনার জন্যে ভালো হবে। যুক্তরাষ্ট্রের যে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটি নিয়ে একটু কথা বলা উচিত। যেহেতু যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইসরায়েল এবং ইরান সংঘাতে সম্পূর্ণভাবে তারা খেয়াল রাখছে এবং যুক্ত 24 আওয়ার্স। আজকের টেমি মুখপাত্র টেমি যেভাবে বললেন যে ইউনাইটেড স্টেটসের যে আমাদের যে এখানে যেখান থেকে আমি এখন সরাসরি কথা বলছি স্টেট ডিপার্টমেন্টের টাস্ক ফোর্স তারা 24 আওয়ার্স কাজ করছে মধ্যপ্রাচ্যের অবস্থান নিয়ে।
তাই বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে আলাপ করার সুযোগ আসলে আজকে তা তৈরি হয়নি বলে যেটা একেবারেই অ্যাবান্ডেন্ট সেটা নয়, সেটা নিয়ে আমি মূলত প্রতিদিনই এখানে উপস্থিত থাকছি এবং চেষ্টা করে যাচ্ছি তাদেরকে প্রশ্ন করার জন্য। বিষয় হলো যে বাংলাদেশ নয় শুধু, মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্য, ইন্দো প্যাসিফিক এবং স্পেশালি চায়নাকে প্রতিহত করার জন্যে যেই অঞ্চলটুকুতে তাদের অবস্থানের খুব প্রয়োজন, সেই অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটা যে কোনো উপায়ে বাংলাদেশের অবস্থান, এবং বাংলাদেশের স্বাধীনতার আগের থেকেই এই অঞ্চলে তারা পা রাখার জন্য, তারা সেখানে উপস্থিত থাকার জন্য বহুভাবেই কাজ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশে বহু সরকার এসেছে, এমনকি মিলিটারি সরকার এসেছে, কিন্তু কোনো সরকারের কাছ থেকেই বা এই মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোনো আশ্বাস দিলেও তারা সেটা রক্ষা করতে পারেনি। যে বিষয়টা হলো যে বাংলাদেশের সেই জায়গাতে তারা আমেরিকা যেভাবে চাচ্ছে সেইভাবে তারা আসলে কোনো সুযোগ কখনো তৈরি হয়নি। বাংলাদেশ সম্বন্ধে আমেরিকার যে ধারণাটা, এটা অনেকগুলো বিষয় নিয়ে সম্পৃক্ত। এই বিষয়গুলোর সাথে যুক্ত চায়না, যুক্ত ভারত। কারণ এখানে ভারতের তাদের যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা, সেটা ভারত কখনই অন্যের হাতে তুলে দেবে না এবং ছেড়ে দেবে না। আর সাথে আমাদের সাথে যদিও সরাসরি চায়নার বর্ডার নেই, কিন্তু আমাদের দেশ থেকে চায়না দেশ হিসাবে খুবই কাছে, এবং যেটাকে বলা হচ্ছে সেভেন সিস্টারের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হল অরুণাচল প্রদেশ। সেই অরুণাচল প্রদেশ নিয়ে চায়না এবং ভারতের মধ্যে একটি পরিস্থিতি সবসময় তৈরি আছে। সেটা হলো যে চায়না মনে করে অরুণাচল প্রদেশটা ভারতের চাইনিজ অংশ, এবং তারা যে ম্যাপ প্রকাশ করে সেই ম্যাপে অরুণাচল প্রদেশকে দেখানো হয় যে তাদের অংশ, সেখানে সেই জন্য এই অংশ খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য। জাতিসংঘ আওয়ামী লীগের নিষিদ্ধের অবশ্যই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক, যিনি কিছুদিন আগেও বলেছিলেন যে বাংলাদেশের আর্মিকে উনি সরাসরি ফোন করে বলেছিলেন যাতে কোনো ধরনের ইন্টারভেনশন বা সরকার বিরোধী আন্দোলনে তারা যুক্ত না হয়ে পড়ে, এই আন্দোলনের প্রতিহত করতে তারা যুক্ত না হয়ে পড়ে। কিন্তু সেই একই ভলকার তুর্ক এখন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে আইন প্রয়োগ করার চেষ্টা করছে, সেটা হলো যে বাংলাদেশের সেনাবাহিনী সম্বন্ধে অবশ্যই কিছু বলবো। সেটা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনগুলোকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা কোনো কাজ করতে পারছে না। কিন্তু বিষয়টা হলো এখানে নতুন একটা ইনফরমেশন আসলো, সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই মুহূর্তে রিপোর্ট আসছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আনকন্ডিশনাল করার জন্যে, এগ্রিমেন্টে আসার জন্য ইউনাইটেড স্টেটসের সাথে। তাহলে এই নিউজটা আপনার ব্রেকিং নিউজ মাত্র আসলো। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মানবাধিকার কমিশন যে কথা বলেছে সেটা তো আসলে অনেক আগের জানা কথাই, কিন্তু তারা ডক্টর ইউনূস যেহেতু উনি দাবি করেন আন্তর্জাতিক প্লেয়ার, এবং সেই হিসাবে ওনার যে ক্রেডিটগুলো ছিল সেই সবগুলো উনি সবগুলো ব্যবহার করেছেন, ইতিমধ্যে সে ব্যবহার করেছেন জাতিসংঘকে। আরাকান কি নতুন দেশ হচ্ছে, মায়ানমার কি ভেঙে যাবে বলে মনে করেন? এই বিষয়টা এখানে খুবই এই বিষয়টা বলার মতন সময় কি এখনো এসেছে? আরাকান আর্মিরা যে চেষ্টা করেছে সেটার সাথে কিন্তু যুক্ত যেমন ভারত এবং আমেরিকা তেমন চায়না। অর্থাৎ এটা খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন। কারণ এই বিষয়টাকে যে রোহিঙ্গারা যে বাংলাদেশে এসেছে, যে জায়গাটাকে থেকে রোহিঙ্গাদেরকে পুশ করা হয়েছে বাংলাদেশে, সেই জায়গাটা ক্লিন করার জন্য অনেক দলের ইন্টারেস্ট। সেই জায়গাটা দিয়ে সমুদ্রে আসার জন্য অনেক দলের ইন্টারেস্ট, যেমন চায়নার তেমন আমেরিকার তেমন ভারতেরও সেখানে ইনফ্লুয়েন্স রয়েছে। অতএব খুব তড়িঘড়ি করে বলে ফেলা যে সেখানে একটা নতুন রাষ্ট্রের উদ্ভব হবে। তবে আমরা জানি যে এই বিষয়গুলো এখন খুব সরাসরি বলা হচ্ছে যে
সেখানে একটি নতুন রাষ্ট্র তৈরি হওয়ার খুব সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে পুশ করা হয়েছিল বা এখনো করা হচ্ছে, বা তাদেরকে বসানোই হয়েছে যাতে ওইখানে করিডোর দেওয়া হয়। করিডোর অর্থ হলো যাতে তাদেরকে অস্ত্র সামগ্রী সরাসরি সেখানে পৌঁছানো যায়, কারণ ভারতের মধ্যে দিয়ে অস্ত্র যেহেতু পৌঁছানো যাচ্ছে না, সমুদ্র থেকেও অস্ত্র পৌঁছানো যাচ্ছে না, সব বার্মা থেকেও আসছে না। অতএব এই অঞ্চলটাতে যে মৌলিক বিষয়টি হলো বাংলাদেশের উপর দিয়ে যদি সেখানে অস্ত্র পাঠানো যায়। ইউনূসের নামে আইসিসিতে মামলা নিয়ে কিছু বলেন? এই বিষয়টা নিয়ে আসলে একজন আইনজীবীকে সাথে নিয়ে কথা বলা উচিত। আইনজীবী বা অর্থাৎ আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট বা সেই অপরাধ কোর্টের বিষয়ের তাদের যে জুরিসডিকশন, তাদের কার বিচার করতে পারবে, কার বিচার করতে পারবে না, সেই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ করা উচিত। তবে পৃথিবীর যে কোনো দেশেই যে কোনো ধরনের গণহত্যা সহজ এই ধরনের মানবাধিকার পরিপন্থী যে কোনো ধরনের অপরাধের সংগঠিত হলে সেখানে এই জাতিসংঘের যারা যে সকল দেশ আইসিসির মেম্বার, শুধু জাতিসংঘের মেম্বার হলে হবে না, যে আইসিসির যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনকে সাইন করেছে এবং রেটিফিকেশন করেছে, তাদের সেই দেশের বিরুদ্ধে অন্য দেশ অথবা দেশের রিপ্রেজেন্টেটিভরা সেখানে কেস করতে পারে। তবে এই যে কেস সাধারণত উত্থাপন যদি কোনো সমষ্টিগত গোষ্ঠী উত্থাপন করে, তাহলেও তারা কেসটা সেটা নেবে এবং তারা তাদের অবস্থানটা বা জুরিসডিকশন বা তাদের ক্ষমতা সম্বন্ধে সমস্ত কিছুই উত্থাপন করা হবে। তবে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ডক্টর ইউনূস, এই অনির্বাচিত ইউনূস সরকার বাংলাদেশে যে কোনো ধরনের সংস্কার না করে সংস্কারের নামে সম্পূর্ণ প্ল্যান করে শুধুই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কর্মীদেরকে শুধু অত্যাচার নয়, হত্যা নয়, তাদের উপর অত্যাচার এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে তারা প্রায় 10 মাস ব্যাপী নিজের বাড়ি ঘরেই থাকতে পারছে না। রফিকুল ইসলাম ভূঁইয়া, স্বাগতম জাহাঙ্গীর ভাই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের এই লবি থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত এই মুহূর্তে। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে আগামী যে নির্বাচন, এই নির্বাচন যাতে বাংলাদেশে ইনক্লুসিভ হয়, সেই ইনক্লুসিভ নির্বাচনের জন্য জাতিসংঘের ইনক্লুসিভের মৌলিক অর্থটা আমরা যদি মনে করি যে সবগুলো হলো সমস্ত দলের অংশগ্রহণ যাতে নির্বাচন হয়। যেহেতু মানবাধিকার কমিশন বা জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে, অতএব একটি সিগনিফিক্যান্ট বিষয় যেটাকে বলা যায় যে আসলে এখন আর ইউনূসের যে ক্রেডিটগুলো উনি ব্যবহার করেছিলেন এতদিন ধরে, যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রই ওনাকে বলেছিলেন আচ্ছা দেখি না দে, ইউনূস যেহেতু একজন নোবেল পাওয়া মানুষ, বা তারপর অন্যান্যভাবে ওনার অনেকগুলো আওয়ামী লীগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি, অনেকগুলো বিষয় যেহেতু ডক্টর ইউনূসের নেটওয়ার্ক স্ট্রং ছিল। আপনারা জানেন ডক্টর ইউনূস আমেরিকাতে শুধু পড়াশোনাই করেননি, উনি আমেরিকার একটি খুব শক্তিশালী পরিবারের সাথে ওনার সম্পর্ক রয়েছে, তারই সূত্র ধরে উনি অনেক কিছু করেছেন। জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেশের পক্ষে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলল ইরানের আকাশ পথ তাদের দখলে, এইটা নিয়ে কিছু বললেন। এবারে যুক্তরাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটা বিষয় হলো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যারা অন্য দেশের বা পৃথিবীর যে কোনো দেশের, আমরা আমাদের গ্লোবের যে কোনো আকাশকে তারা কন্ট্রোল নিতে পারে, এটা হলো যুক্তরাষ্ট্র। এখন ইসরায়েল তাদের আকাশ দখল করে নিয়েছে, সেটা ইসরায়েল দাবি করেছে। কিন্তু আপনার প্রশ্ন থেকে আমি বলতে চাই যে যুক্তরাষ্ট্র ইচ্ছে করলে ইরানের আকাশ আসলে তারা দখলে রাখতে পারে, কারণ ইরান সহ সেই অঞ্চলের অন্যান্য এমন কোনো শক্তি নেই যারা এই আকাশকে, কারণ আকাশ শুধু এই আকাশ নয়, সেটা মহাশূন্য থেকে সমস্ত কিছুকে কন্ট্রোলে রাখা। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমেরিকান যুক্তরাষ্ট্রের যে অবস্থান, আমেরিকা আসলে বা পৃথিবীর কোনো দেশেরই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করে না, এটা তারা বারবার বলে। কিন্তু মৌলিক বিষয়টা হলো যে আমেরিকার স্বার্থ রক্ষা করে এইরকম সরকারকে তারা সবসময় সাপোর্ট করে। আমেরিকার স্বার্থ রক্ষা করে এই স্বৈরাচার ইউনূসের কাছ থেকে।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি বিষয়ে আমরা জানি যে আমরা একমাত্র পৃথিবীর ন্যূনতম দেশের মধ্যে একটি দেশ যারা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। অতএব আমাদের পাশে আমাদের এই দেশকে যে মেটিকুলাসলি ডিজাইন করে আবারও পিছিয়ে নেওয়া হলো, সেটা থেকে মুক্তির একমাত্র পথ হলো আবার সংগঠিত হওয়া এবং দুর্বার আন্দোলন গড়ে তোলা। কারণ আমাদের শত্রু তখন ছিল আমাদের জানা যে তারা বহিঃশত্রু। আমাদের দেশে তারা সৈন্যবাহিনী পাঠিয়েছিল পাকিস্তান, এবং সেই সৈন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু আজকে ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে ৭১কে মুছে দিয়ে তারা দেশকে একটি ধ্বংসের পথে ধ্বংস ইতিমধ্যে করে ফেলেছে। সেখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সম্মিলিতভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে, যার যা কিছু আছে না তাই নিয়ে সংগ্রাম গড়ে তুলতে হবে। আপনারা জানেন যে ৭১ সনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না, চায়নার সাথে এবং পাকিস্তানের পক্ষে ছিল তারা। তথাপি বাংলাদেশের মানুষ, বাংলার জনগণ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের বিনিময়ের মাধ্যমে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিল। স্বাধীনতা আমরা পেয়েছি, ভৌগোলিক একটি ম্যাপ আমরা পেয়েছি, কিন্তু আজকে ৫৩ বছর পর আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ বিরোধী যারা ৭১ নিয়ে প্রশ্ন করে, যারা রাজাকার এবং যারা এই ধরনের মানুষকে বাংলাদেশে অবস্থানগত কারণে বা বাংলাদেশের নাগরিক, তারা জন্মগত নাগরিক, কিন্তু একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেহেতু কোশ্চেন তারা করতে পারে, তাদের সম্বন্ধে ভবিষ্যতে যে কোনো বিষয় বা সরকারি খুব স্পষ্টভাবে ক্লিয়ার নিতে হবে যে আসলে এদের সাথে কি করা হবে।